নমস্কার, সকলকে স্বাগত সুলগ্নাস ক্রিয়েশন চ্যানেলে। দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের যেটুকু অংশ বাকি ছিল তা আজ আলোচিত হবে এবং পূর্বের যেটুকু আলোচনা হয়েছে তার লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। আসছে উৎপাদনের মাত্রার বৃদ্ধি বা নিয়ম, লস অফ রিটার্নস টু স্কেল। সেটা কি বলছে? একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনের উপাদানগুলি বিভিন্ন পরিমাণের সমন্বয়ে গঠিত হওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ যখন একটি উৎপাদন হচ্ছে, একটি দ্রব্য উৎপাদন হচ্ছে, তার যে উপকরণগুলো সেই উৎপাদনের জন্য লাগছে, সেই উপাদানগুলোর একটি নির্দিষ্ট পরিমাণ মিশিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন হয়। তাহলে এই উপাদানগুলোর এক একটা যে উপাদান, তার একটা পরিমাণ নির্দিষ্ট, যে পরিমাণ উপাদান দেওয়া হবে তার একটা নির্দিষ্ট পরিমাণেই কিন্তু উৎপাদন হবে। এবার যদি কোনোভাবে সেই উপাদান বাড়ানো হয়, সেই উপাদানগুলি একটি বা দুটি উপাদান যখন বাড়ানো হবে তখন হয় সেই উপাদানগুলোর মিশ্রণে যে নতুন একটি দ্রব্য উৎপাদিত হবে তার পরিমাণ একই পরিমাণে বাড়বে অথবা একটু বেশি হারে বাড়বে। তাহলে এই যে নিয়মটা, একেই বলা হচ্ছে উৎপাদনের মাত্রার বিধি। আবার অনেক সময় দেখা যাবে যে এই যে উপাদানগুলো একটা নির্দিষ্ট পরিমাণে মিশ্রণ করলে বা একটা নির্দিষ্ট পরিমাণে উৎপাদনের উপাদানগুলির মেশানোর ফলে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন হলো। এই উৎপাদনের মাত্রাটা অনেক সময় দেখা যায় যে উপাদানগুলোকে যে পরিমাণে বাড়ানো হচ্ছে উৎপাদন হয়তো তার থেকে বেশি পরিমাণে বাড়ছে। আবার অনেক সময় দেখা যায় এই উপাদানগুলো যে পরিমাণে বাড়ানো হচ্ছে উপাদানগুলো ঠিক একই পরিমাণে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ ঠিক একই পরিমাণে বাড়ছে। আবার অনেক সময় দেখা যায় যে উপাদানগুলো যে পরিমাণে বাড়ানো হচ্ছে উৎপাদন তার থেকে কম পরিমাণে বাড়ছে। এই তিনটি পদ্ধতি বা তিনটি নিয়ম দেখা যেতে পারে। তাহলে সেই অনুযায়ী এই যে উৎপাদন বাড়ার নিয়ম বা উৎপাদন বাড়ার যে একটা পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ উপাদান যে পরিমাণে বাড়ানো হচ্ছে সেই পরিমাণে উৎপাদন বাড়ছে না, তার থেকে বেশি পরিমাণে বাড়ছে না, তার থেকে কম পরিমাণে বাড়ছে, এর উপর নির্ভর করে এই উৎপাদন বাড়ার বিধি বা উৎপাদনের মাত্রার বিধি, একে মাত্রা বলা হচ্ছে, উৎপাদনের মাত্রার বিধিকে তিনটি ভাগে ভাগ করা হয়। ক্রমবর্ধমান প্রতিদান বিধি, সমহার প্রতিদান বিধি এবং ক্রমহ্রাসমান প্রতিদান বিধি, এই তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে এই যে উৎপাদনের যে উপাদানগুলো, সেই উপাদানগুলির পরিমাণ বাড়ানোর ফলে মোট উৎপাদন কি পরিমাণে বাড়লো তার যে একটা ধারণা, তাকেই বলা হয় উৎপাদনের মাত্রার বিধি বা উৎপাদনের মাত্রার নিয়ম, লস অফ রিটার্নস টু স্কেল। প্রথমে আসছে ক্রমবর্ধমান প্রতিদান বিধি। সেটা কি? যে উপাদানগুলি একই সঙ্গে এবং একই পরিমাণে বৃদ্ধি করার ফলে যদি মোট উৎপাদনের পরিমাণ আনুপাতিক হার অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পায় তখন তাকে ক্রমবর্ধমান প্রতিদান বিধি বলা হয়। অর্থাৎ উৎপাদনের যে সকল উপাদানগুলো রয়েছে সেগুলোর সবগুলিকে একই সঙ্গে এবং একই পরিমাণে, অর্থাৎ যে উপাদানগুলি সেই উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে সেই উপাদানগুলোকে যদি একই সঙ্গে এবং একই পরিমাণে, অর্থাৎ যদি আমি শ্রমিক এবং মূলধন এই দুটি উপাদান বলি বা শ্রম এবং মূলধন এই দুটি উপাদান বলি, তাহলে শ্রমিকও যদি আমি দুজন শ্রমিককে বাড়াই, অর্থাৎ 2 ইউনিট শ্রমিক বাড়াই, এবং মূলধনের পরিমাণও যদি বা মেশিনের সংখ্যা বলি, যে মূলধন বা মেশিনও যদি আমি 2 ইউনিট বাড়িয়ে দিলাম, 2 মেশিন এক্সট্রা আনলাম, তাহলে 2 করে 2 উপাদান বাড়লো। তাহলে এই একই সঙ্গে 2 উপাদান একই পরিমাণে বৃদ্ধি করা হলো এবং তার ফলে যদি উৎপাদনের পরিমাণ যেহেতু 2 করে বাড়ানো হয়েছে, কিন্তু উপাদান বা মোট উৎপাদনের পরিমাণ যদি এই 2 অপেক্ষা বেশি হারে বাড়ে, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি 3 ইউনিট বেড়ে যায় বা 4 ইউনিট বেড়ে যায়, তখন তাকে বলা হবে ক্রমবর্ধমান প্রতিদান বিধি বা ক্রমবর্ধমান
প্রতিদানের নিয়ম। তাহলে এটাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান প্রতিদান বিধি, যেখানে উপাদান যে হারে বাড়ছে তার থেকে বেশি হারে মোট উৎপাদন বাড়ে। এরপরে আসছে সমহার প্রতিদান বিধি। সেটা কি, যে উৎপাদনের সকল উপাদান, এই শ্রম, মূলধন বা আরও যদি উপাদান থাকে, সেগুলো যদি এই নির্দিষ্ট অনুপাতে বাড়ানো হয়, অর্থাৎ 2:2 অনুপাতে বাড়ানো হয়, তাহলে যদি মোট উৎপাদনও ঠিক একই হারে বাড়ে, অর্থাৎ সেই 2 ইউনিট অনুযায়ী যদি বাড়ে, তাহলে এক্ষেত্রে এটাকে বলা হবে সমহার প্রতিদান বিধি। আর তারপরে আসছে ক্রম হ্রাসমান প্রতিদান বিধি, অর্থাৎ উৎপাদনের যে উপাদানগুলি সেগুলো যদি 2 ইউনিট হারে বাড়ানো হয়, কিন্তু মোট উৎপাদন যদি বা উৎপাদনের পরিমাণ যদি 2 ইউনিটের থেকে কম অনুপাতে বাড়ে, অর্থাৎ 1 ইউনিট বাড়ে, তাহলে তাকে বলা হবে ক্রম হ্রাসমান প্রতিদান বিধি। এরপর একটি চিত্র আছে, সেই চিত্রে দেখানো হয়েছে যে ও এক্স অক্ষে, অর্থাৎ এক্স অক্ষে উৎপাদন ব্যবহারের পরিমাণ, উৎপাদন নয়, এক্ষেত্রে উপাদান হবে, উপাদান ব্যবহারের পরিমাণ, এবং উল্লম্ব অক্ষে রয়েছে উৎপাদনের পরিমাণ। তাহলে ও এক্স অক্ষে উৎপাদনের যে উপাদান তার নিয়োগের পরিমাণ বোঝানো হচ্ছে, এবং ও ওয়াই অক্ষে উৎপাদনের পরিবর্তন দেখানো হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে PP1, পুরো রেখাটিকে আমি PP1 রেখা বলছি। এক্ষেত্রে 3টে ভাগ আছে। প্রথমে ON পর্যন্ত যখন নিয়োগ হচ্ছে, অর্থাৎ উপাদানের নিয়োগের পরিমাণ যখন ON অবধি হচ্ছে, তখন উৎপাদন ক্রমশ বাড়ছে, তার জন্য ওপরের দিকে যাচ্ছে। তাই এই স্টেজটাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান হারে বাড়ার স্টেজ। এরপর N1 পরিমাণ, যে উৎপাদন বা উপাদানের নিয়োগের পরিমাণ, সেখানে দেখা যাচ্ছে যে রেখাটি প্যারালাল হয়ে যাচ্ছে বা সমান্তরাল হয়ে যাচ্ছে এই OX অক্ষের সাথে। সেই অঞ্চলটাকে, অর্থাৎ N1 পরিমাণ উপাদানের নিয়োগের সঙ্গে সঙ্গে যে সমানুপাতিক রয়েছে, সেই রেখাটি, অর্থাৎ PP1 রেখাটির যে অংশ সমান্তরালভাবে রয়েছে, সেই অংশটি হলো তাহলে সমহার প্রতিদান বিধি সেখানে কার্যকর হওয়ায় সেখানে সমানুপাতিক হারে বাড়ছে। আর লাস্ট স্টেজ যেটা, অর্থাৎ N1 পরিমাণ হয়ে যাওয়ার পরের যে স্টেজ, মানে উপাদান নিয়োগের পরিমাণ যদি ON থেকে বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ক্রমহ্রাসমান প্রতিদান বিধি কার্যকর হচ্ছে। তাহলে এক্ষেত্রে 3টি স্টেজ বা 3টি উপাদান প্রতিদান বিধিকে আমরা এখানে একই রেখার সাহায্যে দেখিয়েছি। এরপর আসছে এই যে আয়তন বা আয়তনজনিত ব্যয় সংকোচ, এর আবার 2টি ভাগ রয়েছে। ব্যয় সংকোচ মানে খরচা কমানো। এই ব্যয় সংকোচ দুভাবে আসতে পারে, অর্থাৎ প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠানই কি চায়, তার আয় আসুক বা তার লাভ বেশি পরিমাণে হোক। তার উৎপাদনের মেন উদ্দেশ্যই থাকে তার লাভ বা প্রফিট বা মুনাফা, সেটাকে বাড়ানো। এই লাভ বা মুনাফা কিভাবে বাড়তে পারে? তার উৎপাদনের খরচটা কমিয়ে। তার যত খরচ কমবে, দাম তো তার একই থাকছে, বাজারের দাম একই থাকছে, কিন্তু খরচ যদি সে কমাতে পারে, তাহলে তার কি হবে, প্রফিট বা মুনাফাটা বেশি হবে। কারণ তার বিক্রয় মূল্য যেটা হবে, তার থেকে ক্রয় মূল্য যদি কমতে থাকে, তাহলে তার লাভের পরিমাণটা বেশি থাকবে। তাহলে ব্যয় সংকোচের যে ধারণা, সেটা সবারই থাকে। ব্যয় সংকোচ করাটা প্রত্যেকটা কারখানারই একটা উদ্দেশ্য থাকে। তাহলে সেই ব্যয় সংকোচটা কিভাবে আসতে পারে? দুভাবে আসতে পারে। একটা হলো অভ্যন্তরীণ ব্যয় সংকোচ, আর একটা হলো বাহ্যিক ব্যয় সংকোচ। একটা ব্যয় সংকোচ আসতে পারে বা একটা ব্যয় সংক্ষেপ আসতে পারে কারখানার ভেতর থেকে, আর একটা আসতে পারে বাইরের থেকে। তাহলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক। আয়তনজনিত, তাহলে এই অভ্যন্তরীণ যে ব্যয় সংকোচ, সেটা কিভাবে হতে পারে? এই শিল্পের অভ্যন্তরীণ ব্যয় সংকোচ, এটা সংজ্ঞানুযায়ী কী বলা হয়, যে শুধুমাত্র একটি উৎপাদন একক অপেক্ষাকৃত উন্নত উৎপাদন পদ্ধতি বা শ্রম বিভাজন ব্যবহারের দ্বারা নিজের উৎপাদনের মাত্রা বৃদ্ধি করার ফলে যে সুবিধা ভোগ করে থাকে, তাকে বলা হয় অভ্যন্তরীণ ব্যয় সংকোচ। সেটা কি? মানেটা হলো, একটি উৎপাদন কারখানায় যখন শ্রম বিভাজন বা উৎপাদন পদ্ধতির কোনো রকম উন্নতি ঘটবে, অর্থাৎ উৎপাদন পদ্ধতিটা যদি উন্নত হয়, তাহলে দেখা যাচ্ছে কি,
যে কম কাঁচামালেই অনেক বেশি পরিমাণ দ্রব্য উৎপাদিত হচ্ছে এবং শ্রমিককেও বেশি লাগছে না। উৎপাদনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা যদি উন্নত পদ্ধতি হয় তাহলে সেক্ষেত্রে কম খরচেই কিন্তু শিল্পের ভেতরের এই সরঞ্জামগুলোর মধ্যে থেকেই কিন্তু কম খরচে উৎপাদন করা যাচ্ছে। আবার যদি উৎপাদন পদ্ধতি যা আছে তাই থাকলো, শুধুমাত্র শ্রমিক বাড়িয়ে দেওয়া হলো, শ্রমিক যত বাড়বে তত কী হবে, শ্রম বিভাজন, অর্থাৎ কাজ, যে মূল কাজটা, সেই কাজটা ভাগ হয়ে যাবে, বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে এবং একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট উৎপাদনে যদি শ্রম বিভাজন যত বেশি থাকবে তত কী হবে, একজন শ্রমিকের ঘাড়ে চাপটাও কম পড়বে এবং সে সেই কাজটা ভালো মতো করতে পারবে এবং তার ফলে উৎপাদন বাড়বে এবং কম খরচে উৎপাদনটা বাড়বে। তার ফলে কি হবে, ব্যয় সংকোচ হবে। তাহলে এটাও একটা পদ্ধতি। এবার এই অভ্যন্তরীণ ব্যয় সংকোচের কতগুলো ভাগ করা হয়। একটা হলো বাণিজ্যিক বা বিপণন ভিত্তিক ব্যয় সংকোচ, পরিচালন বা প্রশাসনিক সুবিধাগত ব্যয় সংকোচ, কারিগরি এবং প্রযুক্তিগত ব্যয় সংক্ষেপ, অর্থ সংস্থানজনিত সুবিধা, ঝুঁকি বহন সংক্রান্ত সুবিধা, সামাজিক সুবিধা এবং গবেষণা এবং উন্নয়ন সংক্রান্ত সুবিধা। এই 7 রকমভাবে ব্যয় সংক্ষেপ হতে পারে। রয়েছে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের যে কারণগুলো রয়েছে, সেগুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হলো বিপণন ভিত্তিক বা বাণিজ্যিক ব্যয় সংক্ষেপ। সেটা কি বলছে, একটি বড় ফার্ম বা বৃহদায়তন ফার্মের ক্ষেত্রে সাধারণত দুভাবে ক্ষুদ্রায়তন ফার্মের থেকে এগিয়ে থাকা যায়। সেটা একটা কারণ হলো সেটা হচ্ছে কি, যে বেশি পরিমাণে সেটা কাঁচামাল কিনতে পারে, কারণ এদের মানে বৃহদায়তন ফার্মের মূলধন অনেক বেশি থাকে। যেহেতু মূলধন অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে এরা সেই মূলধন বা টাকা পয়সা দিয়ে অনেক বেশি পরিমাণে কাঁচামাল কিনতে পারে এবং উৎপাদিত যখন দ্রব্য উৎপাদন হয়ে যাচ্ছে, সেই দ্রব্য সেলসম্যান বা ক্যানভাসের মাধ্যমে বা বিজ্ঞাপনের মাধ্যমে সেগুলো ক্রেতার কাছে সেই দ্রব্য সম্বন্ধে একটা আকর্ষণ তৈরি করতে সে পারে বিভিন্নভাবে। মানে সেলসম্যানকে নিয়োগ করে, বা সেই সেলসম্যান কী করতে পারে, সেই দ্রব্যটির সম্বন্ধে ক্রেতাদের কাছে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারে যে সেই দ্রব্যটি তারা কিনতে একটা উৎসাহ প্রকাশ করে। বা ক্যানভাস, বিভিন্ন জায়গায় রাস্তায় ঘাটে ব্যানারের মাধ্যমে সেই দ্রব্য সম্বন্ধে জানানো সকলকে, এবং বিভিন্ন টিভি বা বিভিন্ন জায়গায় রেডিও বা টিভি বা বিভিন্ন সমাজ মাধ্যমে সেই দ্রব্যটি সম্পর্কে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সেগুলোর প্রচার করতে পারে। নেক্সট হলো পরিচালনগত বা প্রশাসনিক সুবিধে। প্রশাসনিক বা পরিচালনগত সুবিধে বলতে একটা টোটাল ফার্মকে চালানো, পরিচালনা করা, এটাকে যদি একটা শ্রম হিসেবে ধরা হয়, তাহলে এটা এই ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্রায়তন ফার্ম থেকে বৃহদায়তন ফার্ম অনেক বেশি এগিয়ে থাকে। কারণ এক্ষেত্রে যেহেতু সব ভাগ হয়ে যাচ্ছে, যে নাকি পরিচালনা করছে সে শুধু পরিচালনাই করছে, যে শুধু দ্রব্য উৎপাদন করছে সে শুধু মানে শ্রমিক, সে দ্রব্য উৎপাদনই করছে। তাই এক্ষেত্রে যে নাকি পরিচালনা করছে সে শুধু ওই পরিচালনার কাজেই নিযুক্ত থাকছে এবং যার ফলে সে পরিচালনাটা সুষ্ঠুভাবে করতে পারছে এবং তার ফলে সে একটা টাইম পাচ্ছে এবং তারপরেও সে আরও তার অধস্তন কর্মচারীদের পাচ্ছে, যাদের মধ্যে সেই পরিচালনার বিভিন্ন যে দিক থাকে সেগুলোকে ভাগ করে দিতে পারছে এবং খুব ভালোভাবে সেটা পরিচালনা করা যাচ্ছে। কিন্তু ক্ষুদ্রায়তনের ক্ষেত্রে এটি পাওয়া যাবে না। কারিগরি এবং প্রযুক্তিগত ব্যয় সংক্ষেপ, সেটা হচ্ছে কি, যে বৃহদায়তন ফার্ম বা প্রতিষ্ঠান তার অধিক আর্থিক ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অতি উন্নত কারিগরি পদ্ধতি অনুসরণ করতে পারে। তাহলে যেটা বড় ফার্ম বা বৃহৎ প্রতিষ্ঠান, তাদের যেহেতু আর্থিক ক্ষমতা অনেক বেশি থাকে, তাই তারা কী করতে পারে, খুব অত্যাধুনিক যন্ত্রপাতি এবং উন্নত কারিগরি পদ্ধতি তারা কিন্তু অনুসরণ করতে পারে। তার ফলে কি হয়, তারা
সেই উন্নত যন্ত্রপাতি দিয়ে অনেক বেশি পরিমাণে এবং কম খরচে দ্রব্য উৎপাদন করতে পারে। অর্থ সংস্থানজনিত ব্যয় সংক্ষেপের ক্ষেত্রেও বৃহদায়তন ফার্ম একটি বিশেষ সুবিধা ভোগ করে থাকে, কারণ বৃহদায়তন ফার্মের নিজস্ব বিষয় সম্পত্তি বেশি পরিমাণে থাকার ফলে যারা যেসব ব্যাংক এদেরকে লোন দেবে তাদের একটা আগে থেকেই ধারণা থাকে যে এই বৃহদায়তন ফার্ম বা এই প্রতিষ্ঠানটি তাদের পাওনা মানে যে ঋণ নেবে আর কি, সেই ঋণটাকে পরিশোধ অনায়াসে করতে পারবে। তো এই যে রেপুটেশন একটা ব্যাপার থাকে, সেই রেপুটেশনটা বৃহদায়তন ফার্মের অনেক বেশি থাকে, যার ফলে এরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকেও খুব সহজেই লোন পেতে পারে। এছাড়া ঝুঁকি বহন সংক্রান্ত ব্যয় সংক্ষেপ, ঝুঁকি বা রিস্ক যেটাকে বলছে যে যখন রিস্ক ফার্মের প্রত্যেকটা ফার্মেরই একটা রিস্ক ফ্যাক্টর থাকে, মানে তারা যে পরিমাণ মূলধন বা টাকা বিনিয়োগ করছে সেই টাকাটা কতটা উঠে আসতে পারে বা সেই ফার্মের বা সেই উৎপাদন প্রতিষ্ঠানের কতটা আয় হবে বা মুনাফা বা লাভ হবে, তার উপরেই ঝুঁকি বহনের মাত্রা নির্ভর করছে। এবার যেটা নাকি বৃহদায়তন ফার্ম, তাদের ক্ষেত্রে তারা বিমা করতে পারে, তারা ঝুঁকির ক্ষেত্রে বিমা করতে পারে, এবং যেগুলো নাকি অবিমাযোগ্য, মানে যেগুলোর ক্ষেত্রে বিমা করা যায় না, মানে ইন্স্যুরেন্স বা বিমা করা যায় না, সেই সমস্ত ক্ষেত্রে ফার্ম সেগুলোকে এড়িয়ে যেতে পারে। তাহলে যেগুলোর ক্ষেত্রে ঝুঁকি হতে পারে, মানে বড়সড় কোনো ক্ষতি হতে পারে, যেরকম অগ্নিকাণ্ড বা চুরি, এইসব কিন্তু অনেক সময় সে তারা ইচ্ছাকৃতভাবে করলেও সেটাকে সে বিমার সাহায্যে মিটিয়ে নিতে পারে। আর যেগুলো নাকি মেটানো যায় না, অবিমাযোগ্য, সেই সমস্ত ঝুঁকি তারা কিন্তু এড়িয়ে যেতে পারে। যেরকম হলো একটি মাত্র পণ্য বিক্রয় করা, তার মানে সেই বৃহদায়তন ফার্ম যদি একটাই মাত্র দ্রব্য উৎপাদন করে, একই রকমের একটাই দ্রব্য উৎপাদন করে, তবে সেক্ষেত্রে সেটা খুব একটা বিশাল ঝুঁকি তাদের ক্ষেত্রে হয় না, কারণ তারা অটোমেটিক একটা রেপুটেশন বাজারে পেয়ে যায়, যার জন্য সেই একটা মাত্র জিনিস হলেও সেই জিনিসটা খুব ভালোভাবেই তারা বিক্রি করতে পারে। এছাড়াও একটি মাত্র সূত্র থেকে কাঁচামাল ক্রয় করা, এগুলো হলো রিস্ক ফ্যাক্টর, যে যদি কোনোভাবে সেই কাঁচামালের যে সোর্সটা সেটা বন্ধ হয়ে যায়, তখন সে কী করবে, সেটার একটা ভয় থাকলেও কিন্তু সেটা এড়িয়ে যাওয়া যায়, কারণ কাঁচামাল সে অন্য যে কোনো সোর্স সে অনায়াসেই কিন্তু বেছে নিতে পারে। এবং একটিমাত্র পণ্যর ক্ষেত্রেও সেই একই রকম একটা ঝুঁকি থাকলেও সেই ঝুঁকি তাদের ক্ষেত্রে খুব একটা কার্যকরী হয় না। আর তারপরে হলো গবেষণা এবং উন্নয়ন সংক্রান্ত ব্যয় সংক্ষেপ, বলছে যে যেহেতু একটি বৃহদায়তন ফার্মের অনেক ধরনের সুবিধে থাকে, তাই একাংশকে তারা কি করতে পারে, গবেষণা এবং উন্নয়নের জন্য নিয়োগ করে সেক্ষেত্রে তারা ব্যয় করতে পারে। মানে বিভিন্ন সায়েন্টিস্ট বা কেমিস্ট যারা রয়েছে তাদেরকে নিয়োগ করে সেই প্রতিষ্ঠানটি বা সেই উৎপাদন প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত দ্রব্যকে আরও কীভাবে ভালো করা যায় এবং আরও অন্য ধরনের কী কী দ্রব্য উৎপাদন করা যায়, এগুলো নিয়ে একটা গবেষণা করানোর একটা লোককে রাখতে পারে, যিনি নাকি গবেষণা করবেন, যার ফলে আরও উন্নত ধরনের জিনিস তারা উৎপাদন করতে পারে। এবং ক্রেতার রুচি এবং পছন্দ প্রতিনিয়ত পরিবর্তন হয়, তাহলে যত ক্রেতার মডার্নাইজেশন হবে, চিন্তাধারার মডার্নাইজেশন হবে, তত সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই দ্রব্যটাকেও তাকে তত বেশি মডার্ন করতে হবে। সেই মডার্ন করার জন্য এই রিসার্চ বা গবেষণা করতে হবে যে কীভাবে সেটাকে মডার্ন করা যায়, তার জন্য সেই উৎপাদন প্রতিষ্ঠান একজন গবেষককে নিয়োগ করতে পারবে অনায়াসেই। সামাজিক ব্যয় সংক্ষেপ বলতে কিছু কিছু ফ্যাক্টর, যেরকম কোম্পানির গুডউইল মানে রেপুটেশন বা একটা ভালো কোম্পানি, এই একটা যে ইমেজ বা একটা সকলের কাছে যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে এই কোম্পানি খুব ভালো বা এই প্রতিষ্ঠানটি খুব ভালো, এটাকেই গুডউইল বলা হয়। তো এই গুডউইল উৎপাদিত দ্রব্য বিক্রয়ের পরিমাণ যদি বৃদ্ধি হয়, তাহলে এই গুডউইলটাও অটোমেটিক বৃদ্ধি পায়। এইগুলো গেল অভ্যন্তরীণ ব্যয় সংক্ষেপ। এরপরে রয়েছে বাহ্যিক ব্যয় সংক্ষেপ বা কোম্পানির বা উৎপাদন প্রতিষ্ঠানের
ভেতরকার ব্যয় সংক্ষেপ নয়, বা বাইরের থেকে কী কী ব্যয় সংক্ষেপ হতে পারে। তাহলে অভ্যন্তরীণ মানে কোম্পানির ভেতর থেকে কী কী ব্যয় সংক্ষেপ হতে পারে, সোর্স রয়েছে যেগুলো সোর্স থেকে ব্যয় সংক্ষেপ হবে। আর আরেকটা রয়েছে বাহ্যিক ব্যয় সংক্ষেপ, মানে বাইরের থেকে কীভাবে ব্যয় সংক্ষেপটা করানো যায়। সে একটা হলো শিল্প স্থানিকতাজনিত ব্যয় সংক্ষেপ। সেটা হলো যে শিল্প প্রতিষ্ঠানটি যেখানে নাকি প্রতিষ্ঠিত হবে সেটা এমন একটি অঞ্চলেই প্রতিষ্ঠিত হবে যেখানে নাকি বহু সংখ্যক প্রতিষ্ঠান এক স্থানে স্থাপন করা যাবে, এবং যার ফলে এই শিল্পটি বা উৎপাদন প্রতিষ্ঠানটি সেরকম একটা শিল্প কারখানাযুক্ত অঞ্চলেই যদি গড়ে ওঠে, তার ফলে কি হবে, সেখানে যেহেতু অলরেডি একটা শিল্পের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে তার যে দ্রব্য সে তৈরি করবে সেই দ্রব্যের একটা বাজার, উপাদানের বাজার, সস্তায় শ্রমিকের যোগান, মূলধন বা এই বিভিন্ন ব্যাংকের সংস্থান, এগুলো কিন্তু অনায়াসেই পাওয়া যাবে। এবং তার ফলে এই যে একটু কাঁচামাল বা শ্রমিক বা টাকা পয়সা নিয়ে আসার জন্য যে একটা ব্যয় বা পরিবহন ব্যয়, যেটা সেই পরিবহন ব্যয়টা তাকে বহন করতে হচ্ছে না, তার ফলে ব্যয় সংক্ষেপ বা ব্যয় সংকোচ হচ্ছে। বিশেষ আয়নজনিত ব্যয় সংক্ষেপ বা ব্যয় সংকোচ, সেটা হলো উৎপাদন পদ্ধতিতে সকলে একটি নির্দিষ্ট মান মেনে চলতে চায়। গোটা পণ্য উৎপাদন না করে শিল্পের মধ্যে থাকা প্রতিটি ফার্ম কাজগুলো ভাগ করে নেয়। তাহলে কি হয় যে যখন একটি বিশেষ অঞ্চলে একটি কারখানা গড়ে উঠছে, তখন তার পাশাপাশি আরও বিভিন্ন কারখানা গড়ে উঠছে, এবং এর ফলে একটা শিল্পের একটা অঞ্চল গড়ে ওঠে সেই জায়গায়, এবং তাদের এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, উৎপাদন প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়াও হয় যে আমরা কাজ ভাগ করে নিতে পারি। এর ফলে কি হয়, এই এক একজন এক একটা কাজ করে থাকে। এর ফলে কি হয়, শিল্পের বিশেষায়ন হয়ে থাকে। বিশেষায়ন মানে এক একজন এক একটা কাজ পার্টিকুলারলি সে কাজটাই করে, বিশেষায়ন করা। এর ফলেও ব্যয় সংক্ষেপ হয়। আর তথ্যের আদান প্রদান জনিত ব্যয় সংক্ষেপ, সেটা হলো শিল্পের প্রসারের সঙ্গে তার সাথে সাথে গবেষণামূলক তথ্য যা দ্রব্যের মান উন্নত করতে পারে তারও আদান প্রদান করা সম্ভব হয়। যেহেতু ওই অঞ্চলটি শিল্প প্রতিষ্ঠানযুক্ত অঞ্চল, তার ফলে কি হয়, একটা কারখানায় যখন এই ধরনের গবেষণামূলক কিছু উৎপাদন হচ্ছে, তখন তার পাশাপাশি আরও যে প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতেও একটা গবেষণার পরিবেশ বা গবেষণামূলক কাজ বা তথ্য সেখানেও যাবে। এর ফলে এই তথ্যের আদান প্রদানের ফলে প্রত্যেকটি ফার্ম বা প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠানেরই ব্যয় সংকোচ ঘটবে। এরপর রয়েছে আয়তনজনিত ব্যয় বাহুল্য বা আয়তনজনিত ব্যয় বৃদ্ধি। এতক্ষণ ছিল ব্যয় সংকোচ মানে ব্যয় কমে যাওয়া, এখন হচ্ছে ব্যয় বৃদ্ধি। বলছি যে সব কিছুরই তো একটা লিমিট রয়েছে। এবার যদি দেখা যায় যে বৃহদায়তন মানেই হলো ব্যয় সংকোচ বা ব্যয় সংক্ষেপ, এই ধারণার বশবর্তী হয়ে যদি সেই শিল্প প্রতিষ্ঠানটি ক্রমশ বাড়াতেই থাকে তার আয়তন, তারপরে দেখা যাবে কি যে একটা লিমিট বা একটা সীমা অতিক্রম করার পরে সেই সংকোচ বা ব্যয় সংকোচটা আর থাকছে না, বরং উল্টে ব্যয়ের বৃদ্ধি হয়ে যাচ্ছে। তো তখন সেটাকে বলা হচ্ছে আয়তনজনিত ব্যয় বাহুল্য বা আয়তনজনিত ব্যয় বৃদ্ধি। তখন কি হচ্ছে, তো সেই সীমা অতিক্রম করার ফলে আয়তনজনিতই ব্যয়বাহুল্য বা ব্যয় বৃদ্ধি ঘটছে। তো এক নম্বর কারণ যেটা রয়েছে বা এক নম্বর যে ব্যয়বাহুল্যটা রয়েছে সেটা হলো বাজারজনিত ব্যয়বাহুল্য। তো বলছে উৎপাদন প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির সাথে সাথে উৎপাদিত দ্রব্য বিক্রির চাহিদা বা বাজার সম্প্রসারণের একটা মাত্রা দেখা যায়। তাহলে যখন উৎপাদন প্রতিষ্ঠান তার আয়তন বৃদ্ধি করে, তাহলে সেই উৎপাদিত দ্রব্য যাতে সহজে বিক্রি হয়, কারণ যত তার আয়তন বৃদ্ধি করবে তত তার খরচ বাড়বে, মানে তার একটা বিনিয়োগ যখন করছে, আয়তন বাড়ানো মানেই তো তার বিনিয়োগ করা, মানে তার পরিমাণটাকে বাড়ানো, তার উৎপাদন বাড়ানো। যত উৎপাদন বাড়বে সেই অতিরিক্ত উৎপাদনগুলোকেও তো আবার বাজারে বিক্রি করার একটা তাড়না বা তারা তাদের থাকবে। তো
সেই উৎপাদিত মানে অতিরিক্ত উৎপাদিত দ্রব্যগুলোকে সে তারা তখন বা উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সেগুলোকে বিক্রি করতে চাইবে। তো এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে যদি দেখা যায় যে সেই দ্রব্য বিক্রি করার যে তারা রয়েছে, এতগুলো দ্রব্য উৎপাদন করেছে, এবার সেই দ্রব্যগুলোকে সে বিক্রি করতে চায়। এবার যেহেতু বাজার একটা নির্দিষ্ট আয়তনজনিত বাজার রয়েছে সেখানে, সেই পর্যন্ত হয়তো তার মোটামুটি উৎপাদিত দ্রব্য বিক্রি হলো, কিন্তু তারপরেও যদি বেশি উৎপাদিত দ্রব্য থেকে যায়, তখন সেই দ্রব্যগুলোকে বিক্রি করার জন্য তাকে বাজার খুঁজতে হবে, যে এখানে তো আর বাজার নেই বা এখানে তো আর ক্রেতা নেই, তাহলে আরও ক্রেতা এ ধরনের কোথায় আছে আমাকে খুঁজতে হবে। তখন সেই ক্রেতা খোঁজার জন্যই তার একটা অতিরিক্ত ব্যয় হবে। তাকে এই জায়গায় যখন সে ক্রেতা পাচ্ছে না, তার উৎপাদিত দ্রব্যের তার ক্রেতা পাচ্ছে না, তখন তাকে খুঁজে বেড়াতে হবে যে আরও এরকম বাজার কোথায় রয়েছে বা এরকম ক্রেতার বাজার কোথায় রয়েছে। তো এই খুঁজতেই তার কিন্তু একটা ব্যয় হয়ে যাবে, তখন তার ব্যয় বৃদ্ধি ঘটবে। উৎপাদনের উপাদানজনিত ব্যয় বাহুল্য। এবার বলছে যে ফার্মের আয়তন তো বাড়ছে, যার ফলে উৎপাদন করার প্রয়োজনীয়তা বাড়ছে এবং তার ফলে উপাদানেরও একটা চাহিদা বাড়ছে। কিন্তু উপাদানেরও তো একটা সীমা রয়েছে, বা উপাদানগুলোর যে বাজার বা সোর্স তারও একটা সীমা রয়েছে। এবার যদি দেখা যায় যে সেই পরিমাণ উপাদান নেই, বা যত পরিমাণের উপাদানের এখানে দরকার রয়েছে সেই উপাদান ততটা অ্যাভেলেবেল না যতটা পুরোপুরি সে চাইছে, তখন সেই অতিরিক্ত উপাদানের জন্য যেহেতু সেই উপাদানের জোগান নেই, তার ফলে উপাদানের দাম বেড়ে যাবে এবং যার ফলে ব্যয়বাহুল্য ঘটবে। এরপরে হলো পরিচালনাগত ব্যয়বাহুল্য। ফার্মের আয়তন বৃদ্ধির ফলে সুপরিচালনারও ঘাটতি ঘটবে, কারণ যত বেশি একটা পরিচালনায় বিশেষীকরণ হবে, স্পেশালাইজেশন হবে, যে এই মানুষটি বা এই পরিচালক শুধু পরিচালনার এই অংশেই নিযুক্ত রয়েছে। এবার যখন সেই ফার্মের আয়তন বেড়ে গেল, তখন তো এক্সট্রা করে আর পরিচালককে নিয়োগ করা হলো না, ওই পরিচালককেই আরও বেশি কাজ দেওয়া হচ্ছে, যার ফলে সে যত বেশি কাজ, তার বার্ডেন বা বোঝা তাকে নিতে হচ্ছে, তত বেশি তার কাজগুলো করার এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে, তার ফলে কিন্তু ব্যয়বাহুল্য ঘটছে। মূলধন সংগ্রহজনিত ব্যয়বাহুল্য। ফার্মের আয়তন বৃদ্ধির ফলে তাকে মূলধন বা ঋণ তত বেশি করেই নিতে হবে। এবার যত বেশি করে ঋণ নিতে হবে, যদি দেখা যায় যে ঋণের যোগান তত নেই, তখন অটোমেটিকভাবেই সেই ঋণের জন্য যে দাম সুদ, সেই সুদ বেড়ে যাবে, ব্যাংকের সুদ বেড়ে যাবে। সুদ বেড়ে যাওয়া মানেই হলো ফার্মের যে খরচ বা ব্যয় সেটা বৃদ্ধি ঘটবে। তাহলে এইসব কারণেই আর কি আয়তনজনিত ব্যয় বৃদ্ধি ঘটে থাকে। এরপরে রয়েছে গড় এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। গড় উৎপাদন কাকে বলে? গড় উৎপাদন আমরা জানি যে মোট উৎপাদন যেটা আছে, যদি আমার 10 একক দ্রব্য তৈরি হয়, এবার 10 একক দ্রব্য তৈরিতে যদি 5 জন শ্রমিক লাগে, তাহলে একজন শ্রমিক কত তৈরি করবে, সেটাই হলো তার গড় উৎপাদন। তাহলে যে টোটাল উৎপাদন 10টি দ্রব্যকে আমি 5 দিয়ে ভাগ করলে একজন কত করছে, 2টি, সেটাই হলো এপি বা গড় উৎপাদন বা অ্যাভারেজ প্রোডাক্ট। আর মার্জিনাল প্রোডাক্ট বা প্রান্তিক উৎপাদন সেটা কি, বা এমপি, সেটা হলো কি যে 10 একক দ্রব্য তৈরি হয়েছে, তার জন্য 5 জন শ্রমিক নিযুক্ত রয়েছে। এবার যদি 11টি দ্রব্য তৈরি হয়, তার জন্য অতিরিক্ত দেখা গেল বা অতিরিক্ত যদি 5 জনের বদলে যদি একজন বেশি আসে, অর্থাৎ 6 জন শ্রমিক নিযুক্ত হয়, তাহলে এই 6 জন শ্রমিক নিযুক্ত হওয়ার ফলে দেখা গেল যে উৎপাদন বেড়ে 10 থেকে 12 হয়ে গেল। সেক্ষেত্রে এই 12 হচ্ছে 10 থেকে 12 হলো 2 বাড়লো, অর্থাৎ ডেল এক্স বা গড় উৎপাদন উৎপাদনের পরিবর্তন 10 থেকে বেড়ে 12 হলো উৎপাদনের পরিবর্তন 2 বাই শ্রমিকের বৃদ্ধির পরিমাণ বা শ্রমিকের পরিবর্তন। এখানে শ্রমিক 5 ছিল, সেখানে 6 হলো, 6 মাইনাস 5 একজন শ্রমিক বাড়লো, তাহলে ডেল এল। এইভাবে
তাহলে প্রান্তিক উৎপাদন বা এমপি সমান সমান ΔX/ΔL, একেই বলা হয় প্রান্তিক উৎপাদন। এই যে এবার এই এপি এবং এমপি অর্থাৎ অ্যাভারেজ প্রোডাক্ট বা গড় উৎপাদন এবং এমপি বা প্রান্তিক উৎপাদন পেলাম, এবার বলছি এদের ক্ষেত্রে কতগুলো নিয়ম রয়েছে। তো স্বল্পকালে যখন আমরা পরিবর্তনীয় অনুপাতের বিধি দেখেছিলাম তখন দেখেছিলাম যে একটি উপকরণ যদি আমরা স্থির রেখা আরেকটি উপকরণ পরিবর্তন করি তখন তার 3টি স্তর দেখা যায়। উপাদানজনিত সমহার প্রতিদানের নিয়ম, উপাদানজনিত ক্রমবর্ধমান প্রতিদানের নিয়ম এবং উপাদানজনিত ক্রমহ্রাসমান প্রতিদানের নিয়ম। অর্থাৎ প্রথম ক্ষেত্রে দেখা যাবে কি সমহারে প্রতিদান পাচ্ছি, অর্থাৎ যত আমি শ্রম বাড়াচ্ছি বা লেবার বাড়াচ্ছি তত কি হচ্ছে আমার যে উৎপাদন বাড়ার হার সেটা একই হারে বাড়ছে। দ্বিতীয় স্টেজ যখন পৌঁছাচ্ছে তখন আমি যত উৎপাদনের উপকরণ বাড়াচ্ছি বা শ্রমিক বাড়াচ্ছি তত উৎপাদন তো বাড়ছে এবং বেশি হারে বাড়ছে। যদি আমি একজন শ্রমিক নিয়োগ করি বেশি, তাহলে 2টো ইউনিট বেশি বা 3টে ইউনিট বেশি তৈরি হচ্ছে। কিন্তু আগের সমহারে কী হচ্ছিল, একজন শ্রমিক বাড়ালে একটি করে দ্রব্য তৈরি বেশি হচ্ছে। তাহলে এক্ষেত্রে বর্ধমান প্রতিদানের ক্ষেত্রে কী হচ্ছে যে একজন শ্রমিক নিয়োগ করলে ডাবল বা ট্রিপল উৎপাদন বেড়ে যাচ্ছে। 3 নম্বর স্টেজ হলো উপাদানজনিত ক্রমহ্রাসমান প্রতিদানের নিয়ম। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে, যে পরিমাণে আমি বাড়াচ্ছি শ্রমিক তার থেকে কম হারে প্রতিদান পাচ্ছি, তার ফলে একে বলা হচ্ছে ক্রমহ্রাসমান স্টেজ। তাহলে এক্ষেত্রে আমরা যদি এমপি রেখা এবং এপি রেখার অঙ্কন করি, দুটি অক্ষ নিচ্ছি OX এবং OY। OX অক্ষে আমি কি মাপছি, OX অক্ষে আমি মানে এই যে পরিবর্তনশীল উপাদান অর্থাৎ লেবার বা শ্রমিক তাকে মাপছি, তার পরিমাণ মাপছি, এবং উল্লম্ব অক্ষে আমি উৎপাদন বা অ্যাভারেজ প্রোডাক্টের বা গড় উৎপাদন এবং মার্জিনাল প্রোডাক্ট বা প্রান্তিক উৎপাদন মাপছি। তাহলে এক্ষেত্রে আমরা যে রেখাগুলো পাচ্ছি, একটা হলো এমপি রেখা, একটা হলো এপি রেখা। তাহলে দুটো রেখায় কি হচ্ছে, প্রথমে বাড়ছে দিয়ে সর্বোচ্চ হচ্ছে, তারপর নেমে যাচ্ছে। এক্ষেত্রে এমপি রেখাকে দেখা যাচ্ছে যে এটি এপি রেখার বাদিকে অবস্থিত এবং দুটো রেখা এম বিন্দুতে ছেদ করছে এবং দুটো রেখাই কিন্তু প্রথমে বাড়ছে। এবার এপি রেখা বেশি আগে বাড়ছে, বেড়ে আগে সর্বোচ্চ হচ্ছে, পি বিন্দুতে সর্বোচ্চ হচ্ছে, তারপর আবার নেমেও যাচ্ছে। কিন্তু এপি রেখা ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে বেড়ে এম বিন্দুতে সর্বোচ্চ হচ্ছে, মানে এম বিন্দুতে যে বিন্দুতে দুটি রেখা ছেদ করছে সেই বিন্দুতে এপি সর্বোচ্চ হচ্ছে এবং এম বিন্দুর পরে এপি রেখা নেমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা যে চিত্রর সাহায্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে এম বিন্দুতে প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখাকে ওপর থেকে সর্বোচ্চ বিন্দুতে ছেদ করে। এম বিন্দুতে এমপি রেখা এপিকে ওপর থেকে ছেদ করছে। এম বিন্দুর আগে পর্যন্ত যতক্ষণ গড় উৎপাদন রেখা ঊর্ধ্বমুখী ততক্ষণ কি হচ্ছে, এমপিএল গ্রেটার দ্যান এপিএল, তাতে ততক্ষণ অবধি কিন্তু এমপি এপি থেকে বেশি থাকছে। পি বিন্দুতে গড় উৎপাদনের আগেই প্রান্তিক উৎপাদন কিন্তু সর্বোচ্চ হয়ে যাচ্ছে। পি এবং এম এর মধ্যে এমপিএল কিন্তু গ্রেটার দ্যান এপিএলই থাকছে। পি থেকে এম বিন্দুর মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের মধ্যেও কিন্তু এমপি বা প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন বা এপির থেকে বেশিই থাকছে। তারপর দেখা যাচ্ছে কি যে এরপর এমপি কিন্তু কমতে শুরু করছে এবং এপি তখন সর্বোচ্চ থাকছে। তাহলে এম বিন্দুর ডান দিকে কি হচ্ছে, এপি কমতে থাকছে এবং সেই ক্ষেত্রে এমপি থেকে কিন্তু আবার সেই রেঞ্জে, মানে এম বিন্দুর পরে এমপি লেস দ্যান এপি হয়ে যাচ্ছে। তাহলে তারপর থেকে কিন্তু এমপি এবং এপি দুটো রেখাই নিম্নগামী হচ্ছে, কিন্তু এমপির থেকে এপি বেশি থাকছে, এমপি বেশি হারে কমছে। তাহলে এইভাবে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন বা এপি এবং প্রান্তিক উৎপাদন বা এমপির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে এই চিত্রের মাধ্যমে। এরপরে রয়েছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সংকোচের মধ্যে পার্থক্য।
বলছে যে এই বাহ্যিক এবং অভ্যন্তরীণ এই যে দুটি ব্যয় সংকোচ বা ব্যয় যে কমানোর একটা সোর্স বা উৎস, সেইগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে। বাহ্যিক এবং অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ মানে ভেতরকার এবং বাহ্যিক মানে বাইরের। এই সংজ্ঞা থেকেই এটা বোঝা যাচ্ছে বা এই দুটো থেকেই বোঝা যাচ্ছে যে কোনো ফার্মের কোনো আয়তন বৃদ্ধি ঘটলে তার একটা ব্যয় হ্রাস ঘটে বা ব্যয় সংকোচ ঘটে। তো যখন নাকি একটা ফার্মের আয়তন বৃদ্ধি ঘটে, মানে প্রথম পার্থক্যের ক্ষেত্রে এটা বলছি যে কোনো ফার্মের যখন আয়তনের বৃদ্ধি ঘটে তখন তার ব্যয় হ্রাস ঘটে। এই যে ব্যয় হ্রাস ঘটছে এটাকে আমি অভ্যন্তরীণ ব্যয় সংকোচ বলে থাকি, কারণ এটা ফার্মের ভেতরের থেকে আসছে। অন্যদিকে ওই ফার্মের আয়তন বৃদ্ধির ফলে ওই ফার্মের অন্তর্গত এক একটি যে ছোটো ছোটো শিল্প প্রতিষ্ঠান, তাদের একটা অটোমেটিক একটা ব্যয় হ্রাস ঘটছে। অর্থাৎ কোনো একটি শিল্প, তাহলে কোনো একটি শিল্প প্রতিষ্ঠান বা ফার্ম, সেই প্রতিষ্ঠান বা ফার্মের মধ্যে অনেকগুলো যখন ছোটো ছোটো কারখানা থাকছে, তখন এক একটি কারখানার ক্ষেত্রে যখন আয়তন বৃদ্ধি ঘটছে তখন যে একটা সংকোচ বা ব্যয় সংকোচ হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে বাহ্যিক ব্যয় সংকোচ, কারণ এটা বাইরের থেকে আসছে। আর যখন ফার্মের ভেতর থেকে কোনো ব্যয় সংকোচের উৎস ঘটছে তখন তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ। এরপরে রয়েছে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ, সেটা নির্ভর করে কোনো ফার্মের নিজের কার্যক্রিয়ার ওপরে। মানে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ বা ভেতরের যে ব্যয় সংকোচটা, সেটা নিজের মানে ম্যানেজমেন্ট বা পরিচালনার ওপরেই কিন্তু নির্ভর করে। আর বাহ্যিক ব্যয় সংকোচটা আসে বাইরের থেকে। আর 3 নম্বর পার্থক্যটা হলো যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের বিষয়টি কিন্তু দীর্ঘকালীন নয়, এটা স্বল্পকালীন। অল্প সময়ের জন্যই একটা ফার্মে অভ্যন্তরীণ ব্যয় সংকোচটা আসে, কিন্তু বাহ্যিক ব্যয় সংকোচটা কিন্তু দীর্ঘকালীন, এটা অনেক দিন ধরে বা অনেক বছর ধরে এই ব্যয় সংকোচটা পাওয়া যায়। তাহলে এইটা হলো অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সংকোচের পার্থক্য।